সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রফেসর রেজওয়ানা করিম স্নিগ্ধা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন, তিনিও শিক্ষক এবং আইনজীবী, কাজী ওমর ফয়সাল। দুজন অতিথির মুখ থেকেই ফ্যাসিবাদ নিয়ে শুনব। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 22 ডিসেম্বর 2024। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 তত্ত্বাবধায়ক সরকারের আমলে আটক ও পলাতক ব্যবসায়ীদের বিশেষ ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারি। কক্সবাজারে অবাধে হাঙর নিধন, নীরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 2010 বাদী ও আসামি কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নন, তবুও খুন ও ডাকাতির মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের উদ্যোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি 26 নাগরিক উদ্ধার হয়নি, শুধু সান্ত্বনা ও অঙ্গীকার। 2011 নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দিতে 2 ঘণ্টায় দরপত্রের শর্ত সংশোধন করলেন বিদায়ী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা। নতুন বিনিয়োগ হচ্ছে না, অর্থ সংকট তীব্র। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অসুস্থতা দেখিয়ে 2 মাস হাসপাতালের কেবিনে। 2012 পদ্মা সেতু প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে গড়িমসি, প্রকল্প এলাকাও দখল। 650 কোটি টাকার বাণিজ্য, বেসরকারি মেডিকেল কলেজে প্রভাবশালীদের জন্য ফি নির্ধারণ করা যাচ্ছে না। 2013 নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী, গোলরক্ষক না থাকলে তো গোল হবেই। 146 আসনে নির্বাচন, অর্ধেক আসনেই আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ। বাম্পার ফলন নিয়ে বিপাকে কৃষক, কম সংগ্রহ লক্ষ্যমাত্রা খাদ্য বিভাগে। 2014 অবৈধ ভিওআইপির ব্যবসায় জড়িত থাকার অভিযোগে জরিমানাযোগ্য 1000 কোটি টাকা আদায়ের উদ্যোগ নেই বিটিআরসি। 2015 রানা প্লাজা ধসের মামলায় সরকারি 4 কর্মকর্তাকে আসামি করার অনুমতি না মিললেও অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। টানেল নির্মাণে চীন ভারতের চেয়ে বেশি ব্যয় বাংলাদেশে। বিএনপির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলনে হামলা। 2016 অর্থ পাচার রোধে বাংলাদেশের সাফল্য তিলমাত্র। দুদক আইন সংশোধনীর ফলে ফেরত মামলার চাপে পুলিশ। বাণিজ্যিক খামারের জায়গায় বিভিন্ন জেলা থেকে সাঁওতালদের এনে বসতি গড়ে তোলার নেপথ্যে মহলটি গার্ড হাঁকা দিয়েছে। 2017 অক্ষরে অক্ষরে পার্বত্য চুক্তি বাস্তবায়ন হবে ওবায়দুল কাদের। নিয়মিত মাসোহারা দিয়ে মাদক ব্যবসা করা যাবে, এ নিয়েও চলছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়। পূর্ণ ও খণ্ডকালীন শিক্ষকের অনুপাত আইন মানছে না অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়। 2018 সংসদ নির্বাচনে বহুদলীয় ভোট, একদলীয় প্রচার। নির্বাচনের জন্য সংখ্যালঘুদের জন্য 61টি আসন ঝুঁকিপূর্ণ। নির্ধারিত সময় থেকে অনেক পিছিয়ে বেশিরভাগ প্রকল্প। 2019 হাইকোর্ট অর্ডার্স হিউম্যান রাইটস ট্রেনিং ফর পুলিশ অফিসিয়ালস। নির্বাচনে উন্নয়ন দেখাতে সংস্কার কাজ শেষ না করেই উসমানী উদ্যান উদ্বোধনের তোড়জোড়। ভোমরা স্থলবন্দর প্রথম 5 মাসে রাজস্ব ঘাটতি 120 কোটি টাকা। কথা রাখেনি বাফুফে, ফেডারেশন কাপে নিম্নমানের বল। 2020 ফুল ইমপ্লিমেন্টেশন ইলুসিভ, ইন্ডিয়া নাও সিক টু চেঞ্জ demarcation principle for river Mohori. High Court wants list of corrupt dual citizen. ঢাবি শিক্ষক সমিতিতে বিনা ভোটে জয়ী আওয়ামীপন্থীরা। প্লাস্টিকের দূষণ চক্রে নদী, মাছ, পরিবেশ। 2021 ইলেকটোরাল সিস্টেম রুইন্ড। রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের আমানতের 55%ই বেসরকারি। বিবাহিত ছাত্রীদের ক্ষেত্রে হলের বিধিনিষেধ বৈষম্যমূলক। চট্টগ্রামের হেলে পড়া 3টি ভবন নকশা ছাড়াই গড়ে উঠেছে। 2022 বিসিএল অ্যাক্টিভিস্ট হাল্ট আইইউ রিক্রুটমেন্ট টেস্ট। পাঠ্য বইয়ের মানে আপোষ, তবু সব বই পাওয়া নিয়ে সংশয়। শাহবাগে আন্দোলনরত চাকরির প্রত্যাশীদের লাঠি পেটার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 2023
11 বছর পর সর্বোচ্চ সুদ কলমানিতে। প্রচার ও কেন্দ্রে যাওয়া নিয়ে শঙ্কা স্বতন্ত্র ও ছোট দলের প্রার্থীদের। রেজওয়ানা স্নিগ্ধা, আপনার কাছ থেকে শুনতে চাই, আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম বিবাহিত ছাত্রীদের ক্ষেত্রে হলে বিধিনিষেধ বৈষম্যমূলক। মন্তব্য করেছিলেন রাশেদা কে চৌধুরী। তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয়কে আলাদা পদক্ষেপ নেওয়া উচিত। এই ফ্যাসিজমকে যদি আপনি একটু ভেতর থেকে দেখেন, এটি আসলে এক ধরনের ক্ষমতার চর্চা। এই আলাপটা কিন্তু বিবাহিত ছাত্রদের ক্ষেত্রে নাই, ঠিক আছে? আপনি যখন একটা আইন তৈরি করছেন, আইন কিন্তু এরকম বৈষম্যমূলক হওয়ার কোনো কারণ নেই। আপনি আইনটা করলে সেটি আইনের মধ্যে কোনো ডিসক্রিমিনেশনের কারণ নেই, কিন্তু আপনি ছাত্রদের জন্য এটা করছেন না, করছেন ছাত্রীদের জন্য। কেন করছেন সেটা একটা প্রশ্ন। আমার কাছে মনে হয় যে এই আইনটি অবশ্যই একটি বৈষম্যমূলক আইন, এবং এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি কাজ করেছে মাথার মধ্যে সেন্টিমেন্টে, সেটি হচ্ছে আপনি এই অর্থে বলতে চাচ্ছেন যে এক ধরনের চিন্তা থাকে না যে বিবাহিত নারী দেশ ও রাষ্ট্রের জন্য খুব একটা কার্যকরী হবে না, কোড অ্যান্ড কোড। সেই জায়গা থেকে এই ধরনের যে আইনটা তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের হলগুলো, যদিও কিন্তু এটা মানা হয় না, এটা কিন্তু আরেকটা গল্প। এই আইনগুলো কিন্তু ওই অর্থে মানা হয় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেইখানে বাংলাদেশে চাইল্ড ম্যারেজ মানে নারীর ক্ষেত্রে মেয়েদের কথা বলছি, বাংলাদেশ দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থানে চলে গেছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের রাষ্ট্রের বর্তমান অবস্থা পুরো দুনিয়াতে। কিন্তু আমরা তো শুনেছি নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, নারীকে মূল ধারায় নিয়ে আসা, নানান ধরনের কথা তো আমরা শুনে এসেছি। তাহলে প্রথম স্থানে আসলো কি করে? একটি হচ্ছে যে আপনি টোকেনাইজেশন করছেন, আপনার দলীয়করণ, দলের কোনো একজন ব্যক্তিকে আপনার পছন্দ হচ্ছে, তার নারী আত্মীয় স্বজনকে আপনি নিয়ে যে যোগ্যতা বিচার না করে আপনি বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছেন। এটি কি নারী ক্ষমতায়নের এই চিন্তা করা? এটি নিশ্চয়ই নারী ক্ষমতায়ন না। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আমাদের জাতীয় সংসদে যে সংরক্ষিত নারী আসন আছে, সেই সংরক্ষিত নারী আসনের কয়জনকে আপনি কোন সংসদীয় অধিবেশনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে দেখেন? অথবা তাদেরকে নির্বাচিত হওয়ার পদ্ধতিগতভাবে নারীর ক্ষমতায়ন কোনটা হতো? যদি আপনি এখন, আমি প্রস্তাবও করতে চাই, এই যে নতুন সরকার নতুন ইসের কাছে সংস্কার কমিটির ক্ষেত্রে যদি গল্পটা এরকম হয় যে প্রতিটি দলের, আমি আবারও বলছি, প্রতিটি রাজনৈতিক দল 30% নারী প্রতিনিধিত্ব প্রতিযোগিতাপূর্ণ একটা ইসের মধ্য দিয়ে আসবেন, অর্থাৎ তারা এমপি ইলেকশন করবেন, নির্বাচিত হয়ে আসবেন, তখন হচ্ছে প্রকৃত অর্থে নারী ক্ষমতায়ন হবে। তার মানে নারী ক্ষমতায়ন আমরা দেখেছি, সেটি অনেক সংসদ সদস্য তো বা প্রার্থীর তালিকায় আমরা দেখেছি যে নারীদেরকে প্রার্থী রাখা হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে। প্রার্থী রাখা আর ক্ষমতা করে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে জয়ী হওয়ার মধ্যে তো পার্থক্য আছে। আপনি প্রার্থী রাখছেন, কিন্তু আপনাকে যখন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্কের মধ্যে আসতে হবে, তখন ওই নারী ক্ষমতায়িত হবে। তার আগে কিন্তু নারী ক্ষমতায়িত হওয়ার কোনো সুযোগ নেই। বৈষম্য তো আপনার রন্ধে রন্ধে আছে। পৃথিবীর এমন কোনো দেশ পাবেন না যেখানে 18 বছর বয়সে নাগরিক অধিকার হিসেবে আপনি নির্বাচন করতে পারছেন বা নির্বাচিত প্রতিনিধি দিতে পারছেন, কিন্তু আপনি বিয়ে করতে পারবেন না। অর্থাৎ একটা ছেলে কিন্তু 18 বছর বয়স হলে বিয়ে করতে পারে না, তার 21 বছর বয়স হওয়া লাগবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় হলগুলোতে যে এই বৈষম্য, এই আইন পরিবর্তন করবার কোনো সুযোগ আছে কিনা বা উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? কানেক্টেড, এটি একটি রসুনের কোয়ার মতো। দিস ইজ ইন্টারসেকশনাল, অর্থাৎ এমন না যে আপনি একটাকে ধরবেন আরেকটাকে ছাড়বেন। আপনাকে নারী ক্ষমতায়নের কথা বলেন বা এই যে বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, বিশ্ববিদ্যালয় ওই যে আপনার মেইন স্ট্রিম ধারা, সেটাকেই সে ফলো করেছে। এই ধারাটা কি? ধারাটা ভীষণভাবে প্যাট্রিয়ার্কাল, বৈষম্য। এটার মধ্যে কি আপনি ফ্যাসিজম খুঁজে পান? বৈষম্য মানেই ফ্যাসিজম। যেখানে আপনার ক্ষমতার অপব্যবহার হয় সেটিই ফ্যাসিজম। আপনি এখানে ক্ষমতার অপব্যবহার করে কর্তৃত্ব এস্টাবলিশ করা হচ্ছে, এবং সেটা টেকনিক্যালি, এবং আপনাকে একটা কথা, এবং সেটি আইনসিদ্ধভাবেই করা হচ্ছে। হ্যাঁ, বৈধভাবে, এবং সেটি বৈধ আকারে করা হচ্ছে। অর্থাৎ আমি কর্তৃত্বটা মেনে নিচ্ছি। আপনি যখনই এই চর্চাটাকে কনফার্ম করছেন, তার মানে হচ্ছে আপনি চাচ্ছেন এই প্রসেসের মধ্যে দিয়েই যেন বিষয়গুলোকে সম্পন্ন করা হয়। জি, ধন্যবাদ। আপনার কাছ থেকে শুনবো। ফয়সাল ভাই, আপনার কাছ থেকে একটু শুনি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম বাদী ও আসামি কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নন, তবুও খুন ও ডাকাতির মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের উদ্যোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আইনজীবী হিসেবে এবং আইনের একজন শিক্ষক হিসেবে আপনি এই বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করবেন? অন্যতম একটা গুরুত্বপূর্ণ যে আপনার যে মানবাধিকার, সেটা হচ্ছে ফেয়ার ট্রায়ালের অধিকার, অথবা ক্রিমিনাল মামলা হলে সেটাকে ডিফেন্সের অধিকার। তো আমরা যখনই কোনো ফ্যাসিবাদ দেখি, সেই ফ্যাসিবাদ কিন্তু রাষ্ট্রীয় যতগুলো যন্ত্রের মাধ্যমে এটাকে ইস্টাবলিশ করে। এর ভিতরে অন্যতম কিন্তু এই একটা হচ্ছে আইন বিভাগ, আর একটা হচ্ছে এই আইন প্রয়োগ বিভাগ।
আপনি সম্প্রতি সিরিয়াতে দেখেন যে বাশার আল আসাদের যে পতনের পরবর্তী দেখা গেল যে বিভিন্ন জেল থেকে বিভিন্নভাবে ডিটেইনিগুলো বের আসছে, এটা কিন্তু একটা ইন্ডিকেটর। তো এখন যদি বলি বাংলাদেশের ক্ষেত্রে এগুলো কেন হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে যখন আপনি এই বিচার বিভাগ এবং আইন প্রয়োগ বিভাগকে আপনি যখন পলিটিসাইজ করবেন, এর অবশ্যই কিছু একটা আপনার আছে, মানে সাইড ইফেক্ট আছে। এই সাইড ইফেক্টগুলো হচ্ছে এইগুলা, যেখানে বাদী এবং আসামি সবাই দেখাচ্ছে যে মানে রাজনৈতিক অথবা ঘটনার সাথে যুক্ত নয়, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো না কোনো ঘটনায় কিন্তু এগুলাকে যুক্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু সব জায়গায় হয়, এবং আপনি যখন এগুলাকে রেমেডি করতে যাবেন, রাজনৈতিক মামলা বিবেচনা করবার কোনো এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের হাতে আছে কিনা, এই বিবেচনার সুযোগ আছে কিনা? যখন আপনি মাত্র একটা ইন্ডিকেটর দিচ্ছেন, তার অর্থই হচ্ছে এখানে একটা মিসইউজের আছে। রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার কিন্তু বিভিন্ন সময় হয়েছে, আপনি আওয়ামী লীগের সময়ও দেখেছি, এখনো হচ্ছে, এবং হয়তো ভবিষ্যতেও হবে। আওয়ামী লীগের সময় তো এটা আরো বাজে অবস্থায় ছিল, যখন আমরা দেখেছি খুন এবং ডাকাতির আসামিও বের হয়ে যাচ্ছে। জি, যখন আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন কিন্তু দেখা গিয়েছে যে তারা বিভিন্ন যে মানে হত্যা মামলার যারা মানে ফাঁসি দণ্ডাদেশপ্রাপ্ত, তাদেরকেও কিন্তু হচ্ছে মাফ করে দেওয়া হচ্ছে। এইগুলো কিন্তু আছে। এগুলো হচ্ছে আপনি যদি বলতে চান যে আগের ঘটনা এবং বর্তমান ঘটনা, অনেকে বলে থাকে যে আগে হতো এখন কেন হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে যে আপনি একটা প্র্যাকটিস একদিনে থামাতে পারবেন না। কারণ এই যে পুলিশ যে সিস্টেম যেটা আমাদের আছে, এটা কত সালে হয়েছিল? 1861 সালে। এর 3 বছর আগে হয়েছে, 4 বছর আগে হলো হচ্ছে সিপাহি বিপ্লব। মানে কি, সিপাহি বিপ্লব যদি আরেকটা না হয়, সেই জন্য হচ্ছে এই পুলিশ ব্যবস্থা তৈরি করা হয়, লর্ড ক্যানিং এ দেশে নিয়ে আসে, এবং এটা কিন্তু বছর বছর হয়ে যাচ্ছে। আগে ব্রিটিশরা আমাদেরকে শাসন করতো, এরপরে হয়তো কোন ডেমোক্রেটিক সিস্টেম করেছে, এবং ফ্যাসিস্ট হলে তো সেটা অন্য মাত্রায় চলে গিয়েছে, এবং এই লিঙ্কটা কিন্তু এখানে আছে। আপনি একদিনে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টে সবকিছু মুছে ফেলতে পারেন না। এই জন্য আমরা ইন্টারন্যাশনাল লতে একটা টার্ম ব্যবহার করে বলি ট্রানজিশনাল জাস্টিস। মানে একটা সোসাইটি যখন ট্রানজিশন হয়, এরকে নর্মাল সোসাইটিতে নিয়ে আসতে হলে, ডেমোক্রেটিক সোসাইটি নিয়ে আসতে হলে বেশ কিছু সিস্টেম নিয়ে আসতে হয়। এই গভর্নমেন্ট কিছু কিছু স্টেপ নিয়েছে, এখন এই স্টেপ নিতে যেয়ে কিন্তু যেটা হয়েছে যে আগের ট্রানজিশনাল জাস্টিস যে কথাটি বললেন, এটি কোন আইন দ্বারা পরিচালিত হয়, বা এটির জন্য সুস্পষ্ট বা সুনির্দিষ্ট কোনো আইন আছে কিনা? এটা আসলে কোনো সুস্পষ্ট কোনো নিয়ম নাই। তো এটাও যেটাকে বলে যে এই যখন একটা জাতীয় কোনো ডেসপোটিক রেজিম, ফ্যাসিস্ট রেজিম যখন ফল করে, তখন অথবা কোনো ওয়ার্ক সিচুয়েশন হয়, এর পরবর্তীতে ওই সোসাইটিকে ইস্টাবলিশ করার জন্য, মানে স্টেবিলিটি নিয়ে আসার জন্য একটা সিস্টেম দাঁড় করানো হয়। এটা আসলে সোশ্যাল জাস্টিস সিস্টেম বলা হয়। এর 4টা পিলার আছে। একটা হচ্ছে ক্রিমিনাল জাস্টিস, যেটা আমাদের আইসিটিভিডি অ্যান্ড আদার্সে যেটা আছে। এরপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্টিস, কারণ দেখেন যে আগে যারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, এরা কি ছিল? ফ্যাসিস্টদের একটা ক্লক মেশিন ছিল, এদেরকে পরিশুদ্ধ করে ঠিক করে নিয়ে আসা। এরপরে আছে কনস্টিটিউশনাল জাস্টিস, কনস্টিটিউশনকে জাস্টিফাই করা, যেটা গভর্নমেন্ট বর্তমানে চেষ্টা করছে। আর আরেকটা হচ্ছে যে রেস্টোরেটিভ জাস্টিস, মানে অনেকে অলরেডি শাস্তি, মানে অকারণে বিভিন্ন শাস্তি পেয়েছে, বিনা অপরাধে এরকম করে যারা হচ্ছে বিভিন্নভাবে আটক আছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাকে ওই আকারে ফেলা যেতে পারে। কিন্তু এই জায়গায় প্রবলেমটা যেটা আছে, যারা হচ্ছে ভিকটিম, এদেরকে যখন আপনি মাপ করে যেতে চাবেন, আপনার কিন্তু দু একটা ফল্ট হিসেবে এই যে আপনি যেটা বললেন যে ডাকাত জঙ্গি এরাও বেরিয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আসলে খুব সতর্কতার জায়গা থাকে, কিন্তু কতটুকু সতর্ক হওয়া যায় সেটা একটা প্রশ্ন। কারণ সতর্ক হওয়ার কি আইনের কোনো নির্দেশনা আছে কিনা? আইনটাকে হয়তো কোনোভাবে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকে যারা মিসইউজ করতে চায়। তো সেই ক্ষেত্রে এই ফাঁকফোকর থেকে বেরিয়ে আসে। আপনি তো ফয়সাল ভাই বিভিন্ন সময় আইন নিয়ে গবেষণা করেছেন, এবং আইন চর্চার পাশাপাশি আপনি গবেষণা করছেন এখনও। সেক্ষেত্রে লাস্ট 16 ইয়ার্সের যে ল, এই লগুলো আসলে কেমন ল ছিল, এবং এর কোন কোন জায়গাগুলো আপনার মোটা দাগে আপনার কাছে মনে হয়েছে এটা ফ্যাসিস্টকে প্রলম্বিত করবার জন্য করা হয়েছে, বা সুযোগ আছে ফ্যাসিস্টরা এভাবে বেড়ে উঠতে পারে ধীরে ধীরে? আপনি গত 16 বছরের যে আইনগুলো হয়েছে, এই আইনগুলো বোঝার জন্য সব থেকে ভালো উদাহরণ হচ্ছে আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এর আগে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অথবা সন্ত্রাস বিরোধী আইন। এই আইনগুলো কি সংস্কার, না সংশোধন, না বাতিল, কোনটি করা আসলে যৌক্তিক বলে আপনি মনে করেন? আমার মনে হয় এগুলোকে বাতিল করাই উচিত। বাতিল করে এরপরে হচ্ছে এগুলাকে জনমতামত নিয়ে তারপর নতুন আইন করা উচিত। ওই সময় সরকার যে আইনগুলো করেছিল, সেখানে কি জনমতের কোনো গুরুত্ব দেয়া হয়নি? জনমতের গুরুত্ব যদি দেয়াই হতো, তাহলে এত কথা তো উঠতো না। তারা তো স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছে, দফায় দফায় আমাদের দেশে আইন প্রণয়ন নিয়েও যথেষ্ট মানে যেটা আছে যে ঘাটতি আছে আইন প্রণয়নের যে সিস্টেম সম্পর্কে। আপনি যে পার্লামেন্টে যাবেন, আপনি ধরলেন একটা ডেমোক্রেটিক পার্টি আছে যারা হচ্ছে ম্যান্ডেট নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কি এখানে হচ্ছে আমার মানে আলোচনার সুযোগ আছে? ধরেন আমার বিএনপি থেকে একটা আইন উত্থাপন করা হলো, সেক্ষেত্রে হয়তো বিএনপির একজন এমপি পছন্দ করলেন না, উনি কি বাইরে যেতে পারবেন?
আমাদের কনস্টিটিউশন কিন্তু বলেন না গেলে কিন্তু উনি এমপি থাকবেন না। আমাদের দেশে যদি সত্যিকার পার্লামেন্টারি ডেমোক্রেসি আনতে হয় সেক্ষেত্রে আমার ফ্লোর ক্রসিং এর সিস্টেমটা চেঞ্জ করা উচিত এবং এক্ষেত্রে আর মডারেট করা উচিত। এবং কিভাবে করবেন এটা জনমতের ভিত্তিতে আসা উচিত। হয়তো এখন যে আমাদের সংবিধান সংশ্লিষ্ট যে কমিশন যেটা আছে হয়তো এটা আমলে নিবে। মানে এই জায়গায় তো ফ্রিডম অফ স্পিচ থাকে না পার্লামেন্টের এই জায়গাটাতে। মানে যারা পার্লামেন্টে এদের ফ্রিডম অফ স্পিচ থাকছে না, এর ফলে এটা বড় প্রবলেম। যে ক্ষেত্রে আপনি যদি খুব একটা লিবারেল একজন এমপিও হন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার গভর্নমেন্টের একটা ফ্যাসিস্ট হওয়ার যে স্কোপটা, শেখ হাসিনা কেন ফ্যাসিস্ট হতে পেরেছিল? বিকজ অফ দিস আর্টিকেল। মানে নাম্বার 1 না ভোট নিয়ে আসছে, নাম্বার 2 হচ্ছে যে এগেইনস্টে কথা বলতে গেলে হচ্ছে আমি পারছি না। তো এর ফলে যা হওয়ার পাচ্ছে এমপি তো হারাবার ভয়। আবার আরো ইস্যু আছে যে আইন যে তৈরিগুলো হচ্ছে ল মেকিং প্রসেস, এটাতে হচ্ছে যে মানে আরো মানে প্রো পিপল হওয়া উচিত, জনগণের আরো সংশ্লিষ্ট হওয়া উচিত। অনেক আইন হয় জানা যায় না, এগুলো হইতেছে একজন কনসালটেন্ট নিয়োগ দেয়, হয়তো কিছু মিনিস্ট্রির ভিতর কথাবার্তা হয়, দ্যাটস ইট। জনগণের যে ডিমান্ড অ্যান্ড আদার্স সেটা তো আমরা জানি না। আবার আমাদের ইশতিহারে এই নিয়ে কোনো কথা আছে কি না আছে সেটাও একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর পরবর্তী ইলেকশনে এই বিষয়ে খোলামেলা উচিত এবং জনগণের এটা বলা উচিত যে আপনি ইলেকশন আপনাকে কেন ভোট দিব, আপনি কি আইন করবেন, আইন করলে কি করবেন। নির্বাচিত হবার পরে তার দলের পার্লামেন্টেরিয়ান যারা থাকবেন তারা আসলে তাদের কোনো গঠনমূলক সমালোচনা করবার সুযোগ থাকবে কিনা সেটা একটা দরকার। আপনাদের এখানে গত সেশনে এসে আমি বলেছিলাম যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি সম্পর্কে বলা হয়েছিল। সো এই স্ট্যান্ডিং কমিটিও কিন্তু এখানে একটা ভূমিকা রাখতে পারে, যে এই ক্ষেত্রে আইনগুলোকে একটু হয়তো ক্রিটিসাইজ করা অথবা কিছুটা রিভাইজ করা, আসলে এটা নিয়ে কথা বলা উচিত। এক্ষেত্রে আমি মনে করি যে সংবিধান যে সংস্কার যে কমিটি আছে তার বড় একটা কিন্তু কাজ আছে। এগুলো যদি না চেঞ্জ করতে পারে ফ্যাসিস্ট আবার আসবে, আবার ফিরে আসবে, হয়তো ভিন্ন রূপে ফিরতে পারে, ভিন্ন নামে। জি ফয়সাল ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। স্নিগ্ধা আপা, আপনার কাছ থেকে একটু শুনি। একটি সংবাদের শিরোনামে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে বিনা ভোটে জয়ী আওয়ামীপন্থীরা। জাহাঙ্গীরনগরের তৎকালীন অভিজ্ঞতাও জানতে চাচ্ছি। বিগত সরকারের রেজিমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটে, প্রফেসর আরিফিন সিদ্দিকী ছিলেন ওখানকার উপাচার্য। জি, অ্যান্ড দেন আমি আপনাকে একটা তথ্য দিই, এটা কম্পেয়ার টু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা তুলনামূলকভাবে আমি অন্যান্য বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ই একমাত্র বিশ্ববিদ্যালয় ছিল যেটি কিনা বিগত রিজিমে নির্বাচিত উপাচার্য পেয়েছিলেন 2 জন, যেটি কিন্তু একটা খুবই ইউনিক টেস্ট ছিল। কিন্তু অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কোনোভাবেই আপনার নির্বাচিত মানে এখন পর্যন্ত আপনি একবার প্রশ্ন করে দেখেন তো, ডাটাটা নিয়ে দেখেন তো, সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে নির্বাচিত একজন উপাচার্য পেয়েছেন। 90-এর দশকে আপনি এই ধরনের একটা ডেটা পেতে পারেন। তার মানে কি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বলবো না, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো বলছি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার উপাচার্যের যে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচিত হওয়ার প্রক্রিয়া, শিক্ষক সমিতি যে একটি নির্বাচিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচিত হওয়ার প্রক্রিয়া, এবং এটি বা আপনার সিনেট ইলেকশন আপডেট করা। আপনি দেখেন সর্বশেষ আমরা ডাকসু ইলেকশনে দেখেছিলাম যেখানে আপনার ভিপি নূরকে নিয়ে আপনার হয়েছে, দ্যাট ওয়াজ দ্য ওয়ান অ্যান্ড অনলি, মানে একটাই নির্বাচন হয়েছে। কিন্তু আপনার জাকসু বলেন এসব জায়গায় কিন্তু রাকসু বলেন নেই, বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে কি হয়েছে, গত 15 বছরে একটা মানে এই যে ন্যাশনাল যেই ফ্যাসিজম চর্চার যে ধারা, অর্থাৎ আমি একটি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতাতে দীর্ঘদিন থেকে যাব, সেটি এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও ছাড়েনি। যদি আপনার ছাড় দিত তাহলে তো সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভিসি হবে নির্বাচিত, সে ভিসি প্যানেল দিবে এবং সেক্ষেত্রে আপনার সিনেট মেম্বাররা নির্বাচিত করবেন এবং 3 জন ভিসি প্যানেল থেকে যে কোনো যিনি জয়ী হবেন তাকে দেওয়া হবে, যেটা প্রসেসের অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার এমনভাবে এখানকার মানে অভ্যন্তরীণ রাজনীতিটা কেন্দ্রীয় রাজনীতি দিয়ে, মানে আমাদের যে ন্যাশনাল পলিটিক্স, দেশীয় যেই, সেটি দ্বারা ভীষণভাবে প্রভাবিত। এবং আপনি দেখবেন এই যে সাদা দল নীল দল, বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাদা দল নীল দল হওয়ার কথা না। 73-এর অ্যাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের কিন্তু রাজনৈতিক ব্যক্তি হিসেবে প্রকাশ পাওয়ার কথা না। অর্থাৎ আমি কিন্তু রাজনৈতিক কোনো দলকে
ব্যক্তিগতভাবে সমর্থন করতে পারি, কিন্তু দলীয়ভাবে চর্চা করতে পারি না। এই যে দলীয়ভাবে চর্চা করতে পারি না, এবং আমি মনে করি এটি ভীষণভাবে সঠিক। কারণ আপনাকে মনে করিয়ে দিতে চাই, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্যকে নিয়োগ দেওয়া হয়েছিল, ওনার নাম মিজানুর রহমান। প্রফেসর মিজানুর রহমান স্যার, উনি কি করলেন, উনি বললেন যে আমাকে উপাচার্যের দায়িত্ব না দিয়ে যদি যুবলীগের দায়িত্ব দেয়া হতো তাহলে আমি বেশি সম্মানিত বোধ করতাম। এটি শিক্ষক হিসেবে আমার জন্য ভীষণ রকমের অপমানজনক। কারণ আপনি একটি একাডেমিক পোস্টকে আপনার দেওয়া হয়েছে, আপনি মনে করছেন তার থেকে বেটার হচ্ছে কোনো রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পাওয়া। এই যে রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পাওয়ার প্রক্রিয়া, এটি এত বেশি বিগত সরকারের সময় নার্চারিং করা হয়েছে। দেখেন, আমি একটি রিসার্চের প্রজেক্ট করব, আপনি একটি খসড়া আইন করবেন, আপনি কি করবেন, আপনি ওই বিষয়ে যিনি এক্সপার্ট তাকে ডাক দিবেন, তার সাথে ডিসকাস করবেন, এবং সে রাষ্ট্রীয়ভাবে তার জ্ঞানটিকে আপনার সামনেই করবে। এটি হচ্ছে প্র্যাকটিস। আপনি কি করলেন, আমি এই দল করি, যেহেতু আমি ওই দলের, আমি কিচ্ছু জানি না ওই বিষয়ে, কিন্তু আমি হচ্ছি সেখানকার এক্সপার্ট। এই যে দীর্ঘদিন ধরে আপনার বিগত রেজিমে এই প্র্যাকটিসটা করা হয়েছে, আপনি পুরো দেশের মেধাকে, মননকে, আপনার কর্তৃত্ববাদী যে চরিত্র আছে সেই চরিত্র দিয়ে আপনি গ্রাস করেছেন। এবং কোনো দেশকে যদি, আমি এটি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় পলিসি, একটি রাষ্ট্রের জ্ঞান, রিসার্চ যদি আপনি এটিকে ওপেন না করতে পারেন, উন্মুক্ত না করতে পারেন, সেই রাষ্ট্রের উন্নতি আপনি নিশ্চিত করতে পারবেন। গত 16 বছরে কি এই পথ, সে পথটি ভীষণভাবে বন্ধ না, সেটিকে ভীষণভাবে নিরুৎসাহিত করা হয়েছে, এবং রাষ্ট্রীকরণের ক্ষেত্রে অনেক বেশি দলীয়করণ করা হয়েছে। অর্থাৎ জ্ঞানকেও আমি দলীয়করণ করে ফেলবো, জ্ঞানও আওয়ামীকরণ হয়ে গেছে। তো এই যে জ্ঞান যদি আওয়ামীকরণ হয়ে যায়, তাহলে তো জ্ঞানের যে সৌন্দর্য, সেটি তো আপনি আওয়ামীকরণ কেন, যে কোনো করণ, সেটা তো কখনো থাকবে না। আপনার কাছ থেকে শুনবো আবারও। ফয়সাল ভাই, আপনার কাছ থেকে একটু শুনি। আমরা একটি সংবাদের শিরোনাম দেখলাম, দুদক আইন সংশোধনের ফলে ফেরত মামলার চাপে পুলিশ। দুদক আইনের সংস্কার নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা? এখন আগে আইন সংশোধনের আগে কি ছিল সেটা একটা গুরুত্বপূর্ণ, কারণ কেন পুলিশ মামলা ওই সময় পায়নি, আবার কেন ফেরত পেল। এর কারণ হচ্ছে যে কিছুটা পাওয়ার পুলিশের কাছ থেকে, কিছু ইনভেস্টিগেটিং পাওয়ার পুলিশের কাছ থেকে দুদক নিজে নিয়ে নিল 13 সালের দিকে, এবং পরবর্তীতে যখন আবার ফেরত দেওয়া হলো তখন কিন্তু এটা পুলিশের কাছ থেকে কেন নিয়ে নিল? এখন এটাই প্রশ্ন, এটা এই আইনগুলোর যুক্তিটা কি ছিল, এটা একটা বড় প্রশ্ন দাঁড়ায়। আমি কিন্তু মাত্রই বললাম যে বাংলাদেশের আইন তৈরি যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কতটুকু মানে রিজনেবল, কেন দরকার, এবং বিভিন্ন স্টক হোল্ডারের কতটুকু নেওয়া হয় কি না হয়। পুলিশের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল কারণটা কি? পুলিশ শব্দটা শুনলেই তো এক ধরনের অভিজ্ঞতা বা এক ধরনের ছবি আমাদের সামনে চলে আসে। হয়তো এক্ষেত্রে পুলিশের প্রতি হয়তো সরকার প্রথমে ভরসা করতে চায়নি, এটা একটা কারণ হতে পারে। কিন্তু এক্ষেত্রে কাজটা তো আসলে পুলিশেরই, যেমন বিভিন্ন কাজ ছিল, বিভিন্ন হয়রানিমূলক কাজ অথবা এই জাতীয় যে কাজগুলো আছে, এই জাতীয় জিনিসে ইনভেস্টিগেশনগুলো নেওয়া হয় হচ্ছে পুলিশের কাছ থেকে, নিয়ে দেওয়া হয় হচ্ছে দুদককে। তো এখন কথা হচ্ছে যার যে কাজটা না, সেটা অন্যকে দিলে কতটুকু কাজ করতে পারবে, অর্থাৎ মানে হালচাল যদি বিড়ালকে দেওয়া হয়, বড় ষাঁড়কে না দিয়ে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সেটাই হয়েছে। পরবর্তীতে 5-6 বছর পরে এটা ক্ষমতা আবার পুলিশকে দিয়ে দেওয়া হয়েছে। এখন পুলিশ যখন এক সময় একবারে এতগুলা কেস পাবে, পুলিশের তো সমস্যা থাকবেই। স্নিগ্ধা আপা, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একটি সংবাদের শিরোনাম জানতে চাচ্ছি, টানেল নির্মাণে চীন ভারতের চেয়ে বেশি ব্যয় বাংলাদেশে। দৈনিক বার্তার খবর। অন্য খবরে দেখছি আয়ের চেয়ে ব্যয় বেশি। বড় ধরনের উন্নয়নমূলক কাজের জন্য জরিপ কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এই যে আপনি আয় ব্যয়ের গল্প বলছেন না, আপনি এটা কত টাকা এস্টিমেট হয় কিন্তু, তাই না? গভর্নমেন্টের একটা চ্যানেলে আপনার কত টাকা এস্টিমেট হয় যে এত খরচ হবে, আপনি এটা আমরা কি কেউ জানি কিনা, এটা একটা প্রশ্ন। ধরেন একটা তৈরি করার আগে কিন্তু আমাদের সকলের একটা তথ্য অধিকার আইনের ক্ষেত্রেও কিন্তু আমরা নাগরিক হিসেবে জানতে যেতে পারি যে আপনার পরিকল্পনা কত টাকা আপনি খরচ করবেন। তখন আপনাকে কি করতে হবে, একটা শব্দ আছে, ফিজিবিলিটি টেস্ট বলেন, প্রি ফিল্ড টেস্ট বলেন, পাইলট টেস্টিং বলেন, নানা কিছু গভর্নমেন্টের প্রসেসের মধ্যে দিয়েও যাওয়ার কথা। কিন্তু প্রসঙ্গ কোথায় হচ্ছে যে সরকার তো বলেছে তারা এগুলো করেছিল। সরকার যদি এটি বলে থাকে, তাহলে তো এটা সত্যতা এখানে প্রমাণিত হচ্ছে না। আপনার এখানে আমি ওই প্রশ্নটা করেছিলাম যে কেন ইন্ডিয়া এবং চায়না থেকে আমাদের খরচ বেশি। তখন যে যুক্তিটা তারা উপস্থাপন করেছিলেন, সেই যুক্তিটা এরকম টকশোতে, কারণ টকশোটা তো ওপেন ছিল, তো যুক্তিতে এরকম ছিল, একটি যুক্তি আমি পেয়েছিলাম, সেটা ছিল যে তারা পরিবেশ বান্ধব কাজ করবেন দেখে তাদের খরচের ব্যয় বেশি। তো যেই ঢাকা শহরের আপনার বায়ু দূষণে
প্রথম দিকে থাকা জিনিস আমি ঠিক বুঝে উঠতে পারি না যে আসলে পরিবেশ দূষণের মাপকাঠি এবং পরিবেশ বিজ্ঞানীদের কতখানি এখানে ইনভলভমেন্ট আছে। আপনি খোঁজ করে দেখেন পরিবেশ বিজ্ঞানীদের ইনভলভমেন্ট কতটুকু বা এটির কতখানি টেস্ট করা হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু নাই। এখন ব্যাপারটা কি হয়েছে, যদি একটি এই ধরনের নির্মাণ ব্যয়ের ক্ষেত্রে আপনার আগে থেকে একটি গবেষণা করা হয় এবং সেটি যদি পাবলিকের কাছে অ্যাভেলেবেল করা হয়, তখন কিন্তু পাবলিক ম্যান্ডেটটাও একটা গুরুত্বপূর্ণ। আপনি আমরা চাই কিনা, মানে স্টেক হোল্ডার তো পাবলিক জনগণ, তাই না? তা এখন আপনি যেমন মনে করেন যে এখন কর্ণফুলী টানেল, ওটার নির্মাণ ব্যয়, ওখান থেকে কিন্তু আমাদের ওইভাবে ইনকাম আসছে না। আপনি দেখেন ঢাকা শহরে আপনি এলিভেটেড এক্সপ্রেস করতেন এবং মাটির নিচ দিয়ে আপনি মেট্রো করতেন, দ্যাট শুড বি মোর দেন এনাফ। আপনি যে এতগুলো উইদাউট এনি থট ফ্লাইওভার করেছেন, যত্রতত্র রাস্তাকে ন্যারো করে দিয়েছেন, তাতে করে দীর্ঘদিন এখানে বায়ু দূষণ বলেন, জনজীবনের দুর্ভোগ বলেন, সেগুলো কিন্তু হয়েছে। এবং সবচেয়ে বড় দুর্ভোগটা কি হয়েছে, রাষ্ট্রীয় অর্থ অপচয় হয়েছে। এটা কি রাষ্ট্রীয় অপচয় না তাদের লুটপাটের সুযোগ বের করার একটি কৌশল ছিল? লুটপাটের কথা বলতে কি আর দাঁড়ায়, যখন যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে বলে যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক এবং সে হেলিকপ্টারে যায়। একজন প্রধানমন্ত্রী তিনি একটি সংবাদ সম্মেলনে যখন কথা বলেন, সে দেশের লুটপাট নিয়ে কি আর কিছু বলতে হয়? সেটি তো বৈধতাকরণ করে দেওয়া হয়, তাই না? কি শুনবো ফয়সাল ভাই, শেষ প্রশ্ন। শাহবাগে আন্দোলনরত চাকরি প্রত্যাশীদের লাঠিপেটার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, রাষ্ট্রের এরকম নাগরিক চুক্তি লঙ্ঘনের নাগরিকের করণীয় কি? ফ্যাসিস্টিজমের সব থেকে ফলে যেই অধিকারটা জনগণের সব থেকে বেশি লঙ্ঘিত হয় সেটা হচ্ছে যে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, যেটা হচ্ছে কনস্টিটিউশন বলেন অথবা আমাদের ICCPR, ইন্টারন্যাশনাল কমিশন অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, যেটা মানে এটা খুব একটা সুরক্ষিত দুটো অধিকার। তো গত রেজিমে এটা সবচেয়ে বেশি হয়েছে। আপনি এবং সর্বশেষ কিন্তু আপনি যেটা দেখেন যে আমাদের যে কোটা আন্দোলন, যেটা ফলে যে আমাদের জুলাই আন্দোলনটা হলো, এটা কিন্তু এটারই কিন্তু একটা ফলো আপ। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের তখন যে করণীয় আমরা করেছি সেই জন্যই তো আমাদের নতুন একটা বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমি যদি বলি ভবিষ্যতে যদি আমাদেরকে এইগুলো যদি জায়গা থেকে যদি সরে আসতে হয়, সেক্ষেত্রে আমাদের ফ্রিডম অ্যাসেম্বলি আছে এবং এই আইনটার এই কনস্টিটিউশনে আমাদের আর্টিকেল 37 এটা সুরক্ষিত। এখন এটাতে বলা হচ্ছে এই অধিকার কিন্তু অ্যাবসলিউট না, এর কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশনগুলো কিন্তু খুব বেশি ক্লারিফাইড না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যদি এই জাতীয় আপনি ফ্রিডম অফ অ্যাসেম্বলি যদি আরো সুরক্ষিত করতে চান, আপনাকে গভর্নমেন্টকে আইন করে ক্লিয়ার করতে হবে যে আপনি এই ক্ষেত্রে আপনি ফ্রিডম অফ অ্যাসেম্বলি পাবেন অথবা পাবেন না। এবং এই জাতীয় ক্ষেত্রে যে পুলিশের যেভাবে ব্যবহার হয়েছে অথবা ল এনফোর্সমেন্টের সাথে সাথে কিন্তু তখন পাওয়ার পার্টি মেম্বার্সরা কিন্তু খুব ভালো একটা নেতিবাচক একটা ভূমিকা রেখেছিল, যেটা কিন্তু সারা ওয়ার্ল্ডে সবাই জানে। তো এই ক্ষেত্রে মানে নতুন করে আইন করা এবং আইন করলেই হবে না, প্রয়োগটা ঠিক মতো হচ্ছে কিনা সেই হয়তো এটা কিন্তু মনিটরিং রাখতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্ট আমাদের আছে, সেক্ষেত্রে হয়তো আরো কিছু স্টেপ নেওয়া উচিত, যে স্টেপগুলোর ফলে এই জাতীয় জিনিসগুলোকে আরো মিনিমাইজ করা যায়। ফয়সাল ভাই, 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পরে পরিবর্তিত বাংলাদেশে যে নতুন সরকার, সেই সরকারের কাছে আপনার পরামর্শ বা প্রত্যাশা কি আছে কিনা? আমি বলবো যে আজকের প্রশ্নের প্রেক্ষাপটে যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। কারণ আমাদের আগে 15 বছরের অন্যতম একটা বড় সমস্যা ছিল হচ্ছে ট্রান্সপারেন্সির অভাব, যে জন্য আমরা গোপন চুক্তি এবং বিভিন্ন এই আয় ব্যয়ের বিভিন্ন কথাগুলো শুনি। সামনের দিনগুলোতে তাদের স্টেপগুলো যদি ট্রান্সপারেন্ট হয়, জনগণের কাছে তথ্য যদি উন্মুক্ত হয়, সেক্ষেত্রে নতুন বাংলাদেশ গড়তে আরো সুবিধা হবে। জি, ধন্যবাদ ফয়সাল ভাই। স্নিগ্ধা, প্রত্যাশা কি এবং পরামর্শ কি? সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে আমরা একটি ইনক্লুসিভ সোসাইটি চেয়েছি, আমরা একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র চাই। দ্বিতীয় যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি মনিটরিংয়ের ব্যবস্থা করেন। ভেরি আনফর্চুনেট, আপনি সরকারি হাসপাতাল থেকে শুরু করে সরকারি যত প্রতিষ্ঠান আছে তার রেগুলার মনিটরিং, শুধু এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন, বাজার মনিটরিং থেকে সরকারি সকল কিছু মনিটরিং এবং জবাবদিহিতা, দ্য কান্ট্রি উইল ফ্লারিশ। ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা, ধন্যবাদ ফয়সাল ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।